স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহাস। অবশেষে ব্যবসায়ীদের মধ্যস্থতায় শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তারা। রবিবার রাত 9:30টার দিকে ঘোষণা দেওয়া হয় ভবিষ্যতে যেন কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার কথা জানান বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি। রাজস্ব বোর্ড সংস্কারে এনবিআর 2 ভাগ করে 12ই মে মধ্যরাতে অধ্যাদেশ জারি করে সরকার। সেটি বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কলম বিরতি সহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন কর্মকর্তারা। 2 সপ্তাহ আন্দোলনের পর সরকার পিছু হটে। অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয় এনবিআর আপাতত বিলুপ্ত নয়, বরং বিশেষায়িত প্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে সব পক্ষের সাথে আলোচনা করে সংস্কার করা হবে। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। দ্বিতীয় দফায় আবারও গত সপ্তাহ থেকে এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগ সহ 4টি ইস্যুতে আন্দোলনে নামেন রাজস্ব কর্মকর্তারা। বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ে কয়েক দফায় এনবিআর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট পক্ষের বৈঠক হলেও আন্দোলনকারীরা ছিলেন না। এদিকে গত 2 দিন আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচির কারণে রাজস্ব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে এনবিআর ঐক্য পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসা হয় রবিবার। তবে এই বৈঠক হয়নি। পরে রাতে তেজগাঁও বিসিআই অফিসে ব্যবসায়ী সংগঠনের সাথে মিটিং শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। ভবিষ্যতে যেন কোনো অসুবিধা সৃষ্টি না হয় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার কথা জানান বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি। সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জিনিসগুলি ওনারা বিবেচনার মধ্যে নিচ্ছে এবং সব পক্ষ নিয়েই আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি। এদিকে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে দিনভর স্থবির ছিল সারা দেশের কাস্টমস হাউস এবং শুল্ক স্টেশনগুলো। কর্মবিরতি প্রত্যাহার করায় সচল হয়েছে চট্টগ্রাম সহ দেশের বন্দরগুলো। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে দিনভর স্থবির ছিল সারা দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় রবিবার ভারত, নেপাল ও ভুটান থেকে কোনো পণ্য প্রবেশ করেনি। সেই সাথে বাংলাদেশ থেকেও যায়নি কোনো রপ্তানি পণ্য। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এদিকে শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর চট্টগ্রাম সহ দেশের সব বন্দর সচল হচ্ছে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কার দাবিতে রবিবার শাটডাউন কর্মসূচি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ফলে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ থাকে। বিঘ্নিত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অচল অবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দরে। এতে কন্টেইনার জটের পাশাপাশি পণ্য জট তৈরি হয়। তবে রাতে কর্মসূচি প্রত্যাহার করে নেয় পণ্য খালাস কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শুরুর আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। কর্মসূচির কারণে দিনভর আমদানি রপ্তানি বন্ধ ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরে। ভারতের মহদীপুর স্থল বন্দরে পণ্যবাহী কয়েকশো ট্রাক এবং সোনা মসজিদ বন্দরে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। রবিবার নতুন করে কোনো পণ্য আসেনি আখাউড়া স্থলবন্দর ও বিবিরবাজার স্থল বন্দরে। এতে ক্ষতির মুখে পড়েন সরকার ও ব্যবসায়ীরা। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভুটান থেকে আমদানি হওয়া 151টি পাথর বোঝাই ট্রাক কাস্টমসের ক্লিয়ারেন্স ও ছাড়পত্র না পাওয়ায় বন্দরের ইয়ার্ডে আটকা পড়ে। ক্ষতির মুখে পড়েন বন্দরের ব্যবসায়ী, শ্রমিক সহ সংশ্লিষ্টরা। এই মাল নিয়ে পাট নিয়ে খুব দুশ্চিন্ত আছি, কবে গাড়ি ঢুকবো তাও জানি না। পাথর নিয়ে কালকে থেকে দাঁড়ায় আছি, কালকে থেকে গাড়ি খালি হচ্ছে না। আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও। বিপাকে পড়েন ভোমরা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। গাড়ি ঢুকতেছে না, এখানে বলে কি ঝামেলা হয়েছে কাস্টমের। এখানে হাজার হাজার শ্রমিক আছে, 4টি শ্রমিক ইউনিয়ন, তারা শ্রমিকগুলো বেকার হয়ে পড়েছে। বেনাপোল স্থলবন্দরে শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় কয়েক কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয় সরকার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। আটকা পড়ে শত শত ট্রাক।
খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই সনদ জুলাই মাসে হবে কিনা নির্ভর করছে রাজনৈতিক দলের উপর, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, সংস্কার ইস্যুতে ঐক্যের বিষয়ে আশাব্যঞ্জক, অগ্রগতি অনেকটাই পিছিয়ে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি প্রস্তাবে জামায়াত এনসিপি একমত পোষণ করলেও ভিন্ন মত বিএনপি সহ কয়েকটি দলের। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের এই বৈঠক। দিনের আলোচ্যসূচি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। বৈঠকের সূচনা বক্তব্যে সংস্কার আশাব্যঞ্জক, অগ্রগতি থেকে কিছুটা পিছিয়ে, এমন মন্তব্য জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের। গত 7 দিন ধরে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। বৈঠক বিরতিতে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশনাল কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে। নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি, চেক অ্যান্ড ব্যালেন্স দরকার। হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই, কারণ ঐক্যমত্য সৃষ্টি করা ছাড়া এইটা করা দরকার নেই, এটা আলোচনার টেবিলে রাখতে হবে। এর বাইরেও এজেন্ডাভুক্ত ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইস্যু। বৈঠক শেষে এর বিস্তারিত তুলে ধরেন কমিশনের সহসভাপতি। যে সমস্ত দল এই ধরনের কমিটি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত একমত হতে পারছেন না, তারা এগুলি পুনর্বিবেচনা করবেন। অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার পক্ষে, কিছু কিছু দল বিভিন্ন কারণে সামান্য আপত্তি করছেন। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে কেন একমত নয় তার ব্যাখ্যা দেয় বিএনপি। ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এবং সকল বিভাগের যার যা আওতাধীন স্বাধীনভাবে আইন অনুযায়ী কর্মকাণ্ড যাতে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। সংস্কারের মৌলিক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছতে না পারলে গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করে এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। এখন পর্যন্ত অন আছে, আবার আমরা বসবো, চেষ্টা করব যদ্দূর সম্ভব ঐক্যটা গড়ে তুলে একমত হয়ে, যেটা ঐক্যবদ্ধ কমিশন চেষ্টা করছে। আমাদের জায়গাটা হচ্ছে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও ন্যূনতম ঐক্যের জায়গায় পৌঁছানো, যেখানে ক্ষমতার ভারসাম্য জবাবদিহি তৈরি হবে। 2 দিন মুলতবি দিয়ে আগামী বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। আমাদের অঙ্গীকার রাখতে চাই। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করছেন একজন উপদেষ্টা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলেন, আগামী নির্বাচনের সুবিধা নিতে ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে। সমস্যার সমাধান না করে চলছে মিথ্যাচার। সংখ্যানুপাতিক চেয়ে ভোট পেছানোর ষড়যন্ত্র সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। রবিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব ও শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সমস্যার সমাধান না করে আগামী নির্বাচনে ফায়দা নিতে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার করছে। সমাধান না করে এটাকে যদি রাজনীতিকরণ করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই। এর আগে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে দলের আরেক নেতা মির্জা আব্বাস বলেন, গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই করতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে। এদিকে কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, নারী নির্যাতনকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন বলেও অভিযোগ মির্জা ফখরুলের। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিল্লার মুরাদনগরের ধর্ষণে জড়িতদের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনারা বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে ২৩শে জুন কারাগারটিতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। ইরানের মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জাহাঙ্গীর বলেন, এভিন কারাগারে হামলায় নিহত ৭১ জনের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, দায়িত্বরত সেনা সদস্য, বন্দীরা, বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে থাকা প্রতিবেশীরা। ইরানের বিচার বিভাগের শেয়ার করা ছবিতে ধ্বংসপ্রাপ্ত দেয়াল, ধসে পড়া ছাদ, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে এভিনের চিকিৎসা কেন্দ্র এবং পরিদর্শন কক্ষগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইরান এর আগে এভিন কারাগারে হামলার কথা জানালেও কোনো হতাহতের কথা জানায়নি। এভিন তেহরানের সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক বন্দী কেন্দ্র হিসেবে পরিচিত। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।